গাইজ, আজ আমি এক্সপ্লেন করছি একটি খুবই জনপ্রিয় কোরিয়ান মুভি ট্রেন টু বুসান। মুভির পুরো গল্পটা খুবই ইন্টারেস্টিং আর ভয়ানক হলেও শেষের কাহিনী খুবই ইমোশনাল। আমি নিশ্চিত আপনি কেঁদে ফেলবেন। তো গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে শেয়ার মার্কেট কোম্পানির এক ম্যানেজারকে দেখা যায়। তার নাম শিওকু। শিওকু এক জুনিয়র কলিগকে ডেকে তাকে অর্ডার দেয় বায়োটিক কোম্পানির সব শেয়ার বিক্রি করে দিতে। তবে কলিগ বিভিন্ন অজুহাত দেখায় শেয়ার বিক্রি না করার জন্য, কিন্তু শিওকো তার সিদ্ধান্তে একদম অটল। তাই জুনিয়র কলিগের আর কিছুই করার নেই। তাই যাই হোক, অফিস থেকে ফেরার সময় শিওকো তার মেয়ের সোয়ানের জন্মদিন উপলক্ষে সোয়ানের জন্য গিফট কিনে বাড়ি ফিরতে থাকে। শিওকো আর তার ওয়াইফের ডিভোর্স হয়ে গিয়েছিল অনেক আগে, তাই সে তার মা আর মেয়ের সাথে একই বাড়িতে থাকতো। সোয়ান গিফট দেখে খুশি হওয়ার বদলে আরও আপসেট হয়ে যায়, কারণ একই ধরনের গিফট সোয়ানকে তার বাবা আগেও দিয়েছিল। এখন সোয়ান তার বাবার কাছে জন্মদিন উপলক্ষে আবদার করে যে বুসানে তার মায়ের সাথে দেখা করতে যাবে। এবার অফিসের কাজকর্মে শিওকো ব্যস্ত থাকতো, তাই মেয়েকে সময় দিতে পারতো না। তাই শিওকো বুসানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরদিন প্ল্যান অনুযায়ী তারা সিউল রেল স্টেশনের দিকে রওনা দেয়। স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে তারা নিজেদের আসনে বসে, কিন্তু একটি মেয়ে ট্রেন ছাড়ার আগে দৌড়ে ট্রেনে উঠে পড়ে। আর এটাই ছিল তাদের এই যাত্রার দুঃস্বপ্ন, কারণ মেয়েটি কোনো এক কারণে পায়ে অনেক ক্ষত নিয়ে ট্রেনে ওঠে। এদিকে শিওকো ঘুমিয়ে পড়েছিল, তাই সোয়ান একাই টয়লেটে যায়। ট্রেন ছাড়ার পর আহত মেয়েটি অসুস্থ হতে শুরু করে, তাই মেয়েটিকে দেখতে একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট আসে। কিন্তু এতক্ষণে মেয়েটি জম্বিতে পরিণত হয়ে যায়, আর সে ওই অ্যাটেন্ডেন্টকে কামড়ে দেয়, আর অ্যাটেন্ডেন্টও জম্বি হয়ে যায়। এইভাবে 2 থেকে 3, 3 থেকে 4 হতে হতে পুরো বগিতে জম্বি ভরে যায়। ঘুম থেকে উঠে শিওকো সোয়ানকে দেখতে না পেয়ে তাকে হন্য হয়ে খুঁজতে থাকে। শিওকো সোয়ানকে টয়লেটের সামনে দেখে তাকে নিয়ে পালাতে থাকে, আর তার পেছনে শত শত জম্বি আসতে থাকে। কিন্তু দরজা বন্ধ থাকায় জম্বিগুলো দরজা খুলে ভেতরে আসতে পারে না, আর কাচের ওপাশ থেকে মানুষদের দেখে চিৎকার আর ধাক্কাধাক্কি করতে থাকে। তখন এক গর্ভবতী মহিলা, তার নাম সুয়াং, সে কাচের দরজায় জল ছিটিয়ে কিছু পত্রিকার কাগজ লাগিয়ে দেয়, যাতে তারা এত বেশি ধাক্কাধাক্কি না করে। এখানে এই গর্ভবতী মহিলার স্বামীর নাম ছিল স্যাং হাও। তখনই ট্রেন চালক রেডিওর মাধ্যমে ট্রেনের মধ্যে থাকা সকলকে জানায় যে ট্রেন বুসান পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয়। সমস্ত জায়গায় এমন ভয়াবহ পরিস্থিতির জন্য ট্রেন দিয়াগো স্টেশন পর্যন্ত যাবে। সেখানে অনেক আর্মি আছে, সুতরাং টেনশন করার কোনো কারণ নেই। অনেকটা লম্বা সফরের পর ট্রেন দিয়াগো স্টেশনে পৌঁছায়। তারপর ট্রেন থেকে যাত্রীরা নেমে দেখে স্টেশন পুরো ফাঁকা পড়ে আছে। প্রত্যেকে মেন গেট দিয়ে বেরোতে থাকে, কিন্তু শিওকো বেরিয়ে পূর্ব দিকে ছোট গেট দিয়ে যেতে থাকে। কিন্তু তার পিছনে একটি পাগল লোক, কারণ শিওকো যখন ফোনে কথা বলছিল তখন পাগল লোকটি তার সব কথা শুনে নিয়েছিল। আর এখন রাস্তায় একটি আর্মি অফিসার আসতে থাকে। তাকে দেখে শিওকো আর পাগল লোকটি ছুটতে থাকে সাহায্যের আশায়। তখনই তারা দেখতে পায় একটি ভয়াবহ সিন, কারণ আর্মি অফিসারের পেছনে ছিল অনেকগুলো জম্বি আর্মি অফিসার, ছুটে আসছে তাদেরকে ঘায়েল করতে। অপরদিকে মেন গেট দিয়ে বেরোনো যাত্রীদের ওপর হাজার হাজার জম্বি হামলা করে। তখন প্রাণপণে পালিয়ে বাঁচতে চায় সবাই, কিন্তু তাদের মধ্যে অনেকে জম্বিদের আক্রমণে প্রাণ হারায়। অন্যদিকে সোয়ানের ওপর এক জম্বি হামলা করে, ঠিক তখনই সাংহাও এসে সোয়ানকে বাঁচিয়ে নেয়। এইখানে স্কুল স্টুডেন্টও ছিল। ইয়াংহো ও তার গার্লফ্রেন্ড জিনহি ছাড়া প্রত্যেকে মারা যায়। আর তখন শিওকো, সাংহাও আর ইয়াংহো মিলে অনেক সাহসিকতার সাথে জম্বিদের আটকে দেয়। বাকি যাত্রীদের ট্রেনে উঠতে সাহায্য করে, আর জীবন বাঁচাতে সুস্থ যাত্রীরা যে যার মতো এক একটি কামরাতে উঠতে থাকে। এদিকে ট্রেনের চালক সিওও ইয়াংসুকের সাথে আলোচনা করে যে বুসান শহরে একমাত্র নিরাপদ জায়গা যেখানে এখনও ভাইরাস ছড়ায়নি। তখন চালক ট্রেন ছেড়ে দেয় বুসানের উদ্দেশ্যে, আর সবার শেষে দৌড়ে ট্রেনে ওঠে শিওকো, সাংহাও আর ইয়াংহু। ট্রেনে উঠে স্যাং তার স্ত্রীকে ফোন করে জানতে পারে যে তার গর্ভবতী স্ত্রী শিওকুর মেয়েকে নিয়ে 13 নম্বর বগিতে এক বাথরুমে আটকে আছে। এদিকে ইয়াংহু জিনহিকে ফোন করে জানতে পারে সে একটি নিরাপদ বগিতেই আছে, আর তার সাথে অনেকেই আছে। ইয়াংহু জিনকে বলে, আমরা তোমাদের বগিতে আসছি। এই কথা শুনে জিন ভীষণ খুশি হয়, সবাইকে বলে আমার বন্ধুরা আসছে। কিন্তু ওই বগিতে থাকা সিইও ইয়াংসু বেশ স্বার্থপর মানুষ। সে বলে, আমরা এই নিরাপদ বগিতে বাইরের কাউকে ঢুকতে দিতে পারি না, এবং কি গ্যারান্টি আছে যে তারা আমাদের কামড়াবে না বা ইনফেক্টেড করবে না। যাই হোক, শিওকো, স্যাংহাও আর ইয়াংহু
প্রস্তুতি নিতে থাকে 13 নম্বর বগিতে যাওয়ার জন্য। তারা অনেক সাহসের সঙ্গে সামনে আসা জম্বিদের মেরে এগোতে থাকে। ঠিক তখনই ট্রেন চলে আসে একটি টানেলের মধ্যে। তারা দেখতে পায় জম্বিরা অন্ধকারের জন্য কিছু দেখতে পাচ্ছিল না। এই সুযোগে তারা 13 নম্বর বগিতে চলে আসে। তারা সেখান থেকে নিরাপদ বগিতে যাওয়ার সময় পাগল লোকটিকে বাঁচাতে গিয়ে সিয়োকো জম্বিদের চোখে পড়ে যায়। তারা দৌড়ে চলে আসে নিরাপদ বগিতে, কিন্তু স্যাং দরজা বন্ধ করার আগে জম্বিরা তাদের হাত পা মাথা ঢুকিয়ে দরজা আটকে দেয়। সিয়োকো জম্বিদের সাথে লড়াই করছিল। এর ঠিক বিপরীত বগিতে বাকি সুস্থ মানুষেরা ছিল। ইয়াংহো জোরে জোরে তাদের ডেকে দরজা খুলতে বলে, কিন্তু কেউ সাড়া দেয় না। উল্টে জিনহির মুখ চেপে ধরে রাখে আর দরজা আরও শক্ত করে আটকে দেয়। এবার ইয়াংহো রেগে গিয়ে বেসবলের ব্যাট দিয়ে দরজায় আঘাত করতে থাকে এবং নিজেদের জীবন বাঁচানোর শেষ চেষ্টা করতে থাকে। এদিকে স্যাংকে এক জম্বি কামড়ে দেয়। স্যাং তার স্ত্রীর চোখের সামনে ধীরে ধীরে জম্বি হয়ে যায়। জম্বিরা দরজার ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু স্যাং নিজের সর্বশক্তি দিয়ে জম্বিদের আটকায় এবং বাঁচিয়ে নেয় তার অনাগত সন্তান ও স্ত্রীর জীবন। তারা কয়েকজন কোনো রকমে নিরাপদ বগিতে যেতে পারলেও একজন বৃদ্ধ মহিলা এবং স্যাং জম্বিদের হাতে মারা যায়। এই কারণে সিয়োকো ইয়াংসুকে মারতে থাকে আর বলে, তুমি আগে দরজা খুললে হয়তো তারা বেঁচে যেত। তখন ইয়াংসু বুদ্ধি খাটিয়ে সবাইকে বলে যে এরা হয়তো ইনফেক্টেড, এদের অন্য বগিতে পাঠিয়ে দেওয়া হোক। জিনহি ইয়াংহুকে বলে, আমিও তোমাদের সাথে যাব। সিয়োকো, সোয়ান, স্যাংয়ের গর্ভবতী স্ত্রী সিয়ং, ইয়াংহো আর জিনহি অন্য বগিতে চলে যায়, কিন্তু নিরাপদ বগিতে থাকা একজন মহিলাকে দেখে ভীষণ আপসেট লাগছিল। মূলত এই বগিতে আসার আগে স্যাংয়ের সাথে যেই বৃদ্ধ মহিলা মারা গিয়েছিল সে আসলে এই মহিলারই বোন ছিল। তিনি মনে করেন এই বগির স্বার্থপর মানুষদের জন্যই তার বোনের এইভাবে মৃত্যু হয়েছে। তাই তিনি স্বার্থপর মানুষদের শিক্ষা দেওয়ার জন্য জম্বি ভর্তি বগির দরজা খুলে দেয়। তারপর তাদের ওপর নেমে আসে ভয়াবহ ধ্বংসলীলা, আর ওই বগির প্রায় সবাই মারা যায় জম্বিদের হাতে। তখন ট্রেনটি একটি স্টেশনে এসে দাঁড়ায়। ট্রেনের চালক ইন্টারকমে বলে যে সামনে ট্রেন লাইন নষ্ট, তাই সামনে এগোনো যাবে না। আমি বাদিকে ট্রেনে বুসানে যাব, তাই যারা আমার কথা বুঝতে পারছো তারা দ্রুত ওই ট্রেনে চলে আসো। তখন দেখা যায় জম্বি ভর্তি বগির বাথরুমে ইয়াংসু আর একজন ট্রেন কর্মচারী লুকিয়েছিল। ইয়াংসু ঘোষণা শুনে লোকটিকে জম্বিদের দিকে ধাক্কা দিয়ে নিজে পালিয়ে যায়। এদিকে সিয়োকো এবং বেঁচে যাওয়া অন্যরা বাদিকে ট্রেনে উঠতে যাচ্ছিল। হঠাৎ একটা জ্বলন্ত ট্রেন এসে তাদের ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করে। ভয়ে তারা যে যার মতো দৌড়াতে থাকে। ইয়াংহু ও জিনহি একটা ট্রেনে ওঠার চেষ্টা করছিল। তখন ইয়াংসু এসে জিনহিকে জম্বিদের সামনে ফেলে দিয়ে ইয়াংসু সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ইয়াংহু জিনকে ছেড়ে যায় না। এক পর্যায়ে জিন জম্বি হয়ে ইয়াংহুকে কামড়ে দেয় আর তাদের দুজনের কাহিনী এখানেই শেষ হয়ে যায়। ইয়াংসু পালানোর সময় রেলের ওপর পড়ে যায়। এটা দেখে সরল মনে ট্রেন চালক তাকে সাহায্য করতে আসে, কিন্তু ইয়াংসু নিজে একটা কামড় খাওয়ার পরেও তাকে জম্বিদের সামনে ফেলে দেয়। বেচারা ট্রেনের চালক মারা যায়। ইয়াংসু বাদিকে ট্রেনে উঠে পড়ে। অপরদিকে সিয়োকুরা এমন এক জায়গায় ফেসেছিল যে তাদের ওপর শত শত জম্বি ভর্তি ট্রেন পড়েছিল। তখন একপাশে জানালা ভেঙে জম্বিরা পড়তে থাকে। সেই পাগল লোকটি নিজের জীবন উৎসর্গ দিয়ে বাঁচিয়ে নেয় স্যাংয়ের গর্ভবতী স্ত্রী সিয়োকু এবং সোয়ানকে। তারা তিনজন দৌড়ে বুসানগামী ট্রেনকে ধরে ফেলে, কিন্তু জম্বিরা তাদের পেছন কিছুতেই ছাড়ছিল না। ট্রেনের পেছন ধরে ঝুলে যায়। এই কারণে ট্রেনের স্পিডও কম হতে থাকে। সিয়োকু লাথি মেরে তাদের হাত ছাড়ায়। তারপর ট্রেন চালকের রুমে গিয়ে দেখে ইয়াংসু এতক্ষণে জম্বি হয়ে গিয়েছিল। এবার সে সিয়োকুর ওপরে হামলা করে দেয়। এক পর্যায়ে সিয়োকু তাকে ট্রেন থেকে ফেলে দিতে সক্ষম হয়, কিন্তু ফেলে দেওয়ার আগে ইয়াংসু সিয়োকুকে কামড়ে দেয়। সিয়োকু জ্ঞান থাকতে থাকতে সোয়ান আর স্যাংয়ের স্ত্রীকে ট্রেন চালকের কেবিনে বন্ধ করে দেয়, কিন্তু সিয়োকুর মেয়ে সিয়োকুকে কিছুতেই ছাড়তে চাইছিল না। সে যেইভাবে হোক কেঁদে ভাসিয়ে দিয়েও তার বাবাকে তার কাছে রাখতে চায়, কিন্তু সিয়োকুর হাতে তো আর বেশি সময় ছিল না। সে অবশেষে তার মেয়েকে ছেড়ে ট্রেনের শেষ প্রান্তে চলে আসে। এক প্রান্তে মেয়ের আর্তনাদ, আর এক প্রান্তে জম্বি হতে থাকা বাবার কষ্ট। সিয়োকু এমন সময় মনে করে তার মেয়েকে প্রথমবার কোলে নেওয়ার কথা, একটু একটু করে বড় করার কথা। এসব আনন্দের স্মৃতি মনে করতে করতে সিয়োকু ট্রেন থেকে ঝাঁপ দেয়। এরপর ট্রেন এসে থামে বুসান স্টেশনে। সেখানে আর্মিরা দেয়াল তুলে বন্দুক হাতে নিয়ে বসেছিল। তারা তাদের জম্বি ভেবে শ্যুট করে দিতে চাইলেও পরে তারা বুঝতে পারে তারা আসলে মানুষ। সোয়ান তার বাবাকে হারানোর কষ্টে আনমনে গান গেয়ে চলেছিল। আর্মিরা তাদের সুস্থ মানুষ বুঝতে পেরে তাদের বাঁচিয়ে নেয়, আর এইখানেই মুভিটি শেষ হয়। তবে ভাইরাস ছড়ানোর ঘটনাটা যেভাবে ঘটেছিল তা হলো মুভিটির শুরুতে আমরা দেখতে পাই যে সিয়োকু অতিরিক্ত লাভের আশায়
বায়োটিক্স কোম্পানির সব শেয়ার একসাথে বিক্রি করে দিয়েছিল। আর তখন সেই কোম্পানিটি লসের সম্মুখীন হয়। এই কোম্পানি এক ভয়াবহ ভাইরাস নিয়ে কাজ করছিল, আর লসের কারণে এই ভাইরাসের প্রজেক্টে কোনো টাকা খরচ করতে পারেনি। সেই কারণে তাদের ভাইরাসের সিলিন্ডার লিক হয়ে যায়, আর এইভাবে পরবর্তী ঘটনাগুলো ঘটতে থাকে। প্রিয় বন্ধুরা, এই মুভি থেকে আমরা শিখতে পারি যে আমাদের জীবন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলার জন্য বিভিন্ন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়। তাই এই মুভিটিতে আপনি শিওর শেয়ার বিক্রিকে দায়ী করবেন নাকি কোম্পানির অবহেলাকে দায়ী করবেন, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।